আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, এবং তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর কাজ করে গেছেন, মুক্তি একাত্তর থেকে শুরু করে আজ অব্দি উনি কাজই করে যাচ্ছেন বাংলাদেশের জন্য। তিনি আমাদের সাথে খুব স্বল্প সময়ের নোটিশে যোগ দিয়েছেন, শুধুমাত্র এই 32 নম্বরের এই দুর্ভাগ্যজনক ঘটনার আম, তার অভিব্যক্তিটা ব্যক্ত করার জন্য। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ডক্টর নুরান নবী ভাই। আমি আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা জানাই। আহ আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? ভালো থাকার কথা না, স্বাস্থ্যগতভাবে ভালো আছি, কিন্তু মনটা খুব ভারাক্রান্ত, অস্থির। কেন সেটা তো আমরা সবাই জানি। তো খুব ভারাক্রান্ত হৃদয়েই কথা বলতে যাচ্ছি। আহ, কালকে যে ঘটনা ঘটলো সেটার অভিব্যক্তি ভাষায় প্রকাশ করা যায় না। দুঃখ, রাগ, প্রতিবাদী, মিক্সড রিয়াকশন। মনে হচ্ছে যদি বয়স কম থাকতো, সুযোগ থাকতো, তাহলে এর প্রতিবাদ যে কোনো পন্থায় করতে আমি প্রস্তুত ছিলাম। এবং আমি গতকালকে ঘটনার পরের থেকে প্রায় শত শত কল পেয়েছি মুক্তিযুদ্ধের পক্ষে। 32 নম্বরে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস তো আগেই করেছিল, আগুন দিয়েছিল। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটলো সেটা হলো একটা সিম্বলিক, যে বঙ্গবন্ধু, জাতির পিতা, যিনি আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেলেন, তার প্রতি কত রাগ সেইটা প্রকাশ পেয়েছে। এবং এরা কারা? যে ব্যক্তি সারাটা জীবন বাঙালির স্বার্থে রক্ষা করার জন্য রাজনীতি করেছেন, যৌবনের 13টি বছর তিনি জেল কাটিয়েছেন, দুয়ার মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি আপোস করেননি। কি তার অপরাধ যে তার বাড়ি ভাঙতে হবে, ভাঙা বাড়িতে আবার আগুন দিতে হবে, অকথ্য ভাষায় গালিগালাজ পাঠতে হবে? এর কারণটা কি? এরা কারা? সময় এসেছে, ব- আমরা যারা, আমাদের নতুন প্রজন্ম, যাদেরকে ফলস ন্যারেটিভ দিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয়েছে গত 15 বছর যাবৎ, 16 বছর যাবৎ, আর একটু বাড়িয়ে বললে হয় যে স্বাধীনতার পর পরই নানান ধরনের কল্পনার কথা, ফলস ন্যারেটিভ দিয়ে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এদের বিরুদ্ধে বলা হয়েছে। বিশেষ করে গত 15 বছরে আমরা সেটা বুঝতে পারিনি, আমরা অবজ্ঞা করেছি। তো সেটা কেন? তার কারণটা হলো যে একাত্তরের মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তারা সেই পরাজয়টা মেনে নিতে পারেনি। কারণ চিন্তা করেন যে দুটি বৃহৎ শক্তি, আমেরিকা এবং চায়না, আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে তারা কাজ করেছে। তো অভ্যন্তরে জামাত শিবির তারা তো ছিলই, আর পাকিস্তানের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীও শক্তিশালী ছিল। তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করে জয়লাভ করেছি। এবং জয়লাভ করেই আমরা থেমে থাকিনি, দেশটাকে উন্নতির দিকে আমরা নিয়ে যাচ্ছিলাম। মুক্তিযুদ্ধের যে চেতনা, চারটে চেতনার মধ্যে একটা ছিল অর্থনৈতিক মুক্তি, আরেকটা ছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা। এই দুটো আমরা বাস্তবায়িত করছিলাম, বিশেষ করে গত 15 বছরের শেখ হাসিনার নেতৃত্বে। এ, একাত্তরে তারা হেরে গিয়ে সেই পরাজয়ের গ্লানি, পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করলো। ভেবেছিল কি বঙ্গবন্ধুকে হত্যা করলে বাংলাদেশ শেষ হয়ে যাবে, বঙ্গবন্ধুর আদর্শ শেষ হয়ে যাবে। এবং আরেকটা তারা ভেবেছিল যে, দেখেন বঙ্গবন্ধুর হত্যার কাহিনী তো আমরা জানি, যে তাকে কবর দেওয়া হয়েছিল সেই তার গ্রামে, জন্মজনী যে টুঙ্গিপাড়া যে গ্রামে জন্মগ্রহণ করেছেন সেখানে। তারা ভেবেছিল, খুনিরা ভেবেছিল যে বঙ্গবন্ধুকে অজপাড়া ঢাকা থেকে দূরে কবর দিলে বাঙালিরা ভুলে যাবে। কিন্তু মৃত
বঙ্গবন্ধু যে জীবিত বঙ্গবন্ধুর চাইতেও শক্তিশালী সেটা প্রমাণ হলো যে বঙ্গবন্ধু সেই টঙ্গীপাড়া বা তার পিতার পাশের কবরে বসেই ইন্সপায়ার করেছিল বাঙালি জাতিকে, যার ফলে আমরা সেই সেটব্যাকটাকে কেম ব্যাক করে ওনার কন্যা মুক্তিযুদ্ধের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসে এবং দেশটাকে উন্নতির দিকে নিয়ে যায়। এবং আমাদেরকে বলা হতো 5ই আগস্টের আগে যে আমরা উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের মতো একটা দেশে মেট্রো রেল চালু হয়েছিল, কর্ণফুলী টানেল হয়েছিল, পদ্মা ব্রিজ হয়েছে, যমুনা ব্রিজ হয়েছে, মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছিল। অর্থনৈতিক সব ইন্ডেক্সে বাংলাদেশ দিকে যাচ্ছিল। তো সেইটাকে 75-এ যে তারা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পিছনে নিতে পারেনি, সেইটাকে 5ই আগস্ট ষড়যন্ত্র করে দেশি বিদেশি বৃহৎ শক্তি ইনভলভ হয়ে শেখ হাসিনার সরকারকে পতনের করে এবং ওনাকে আহ, ভারতে আশ্রয় নিতে বাধ্য করা হয়। তো এই ঘটনার পরে আমরা যেটা জানি যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন। অথচ সেই সময় বাংলাদেশে কোনো বৈষম্য ছিল না, সেখানে সে কোটা আন্দোলন কোটা সিস্টেম ছিল না। এই শেখ হাসিনা সরকারই 2018-এ এই কোটা সিস্টেম বন্ধ করে দিয়েছিল। তুলে দিয়েছে। তাহলে যেখানে প্রবলেমই নাই সেটা সলভ করার জন্য তো আন্দোলন করতে হয় না। তখনই আমার মনে প্রশ্ন জেগেছিল যে এটা বৈষম্য বিরোধী আন্দোলন না, এটা ছাত্রদের আন্দোলন না। তো যাই হোক, এই আন্দোলনটা শুরু হলো 2 সপ্তাহ শান্তিপূর্ণভাবে, তখন ছাত্ররা নেতৃত্বে ছিল। কিন্তু 2 সপ্তাহ পরে এর ভিতরে সেই ষড়যন্ত্রকারী তারা এর ভিতরে ঢুকে পড়লো। এখন সমস্ত তথ্য কিন্তু বেরিয়ে আসতেছে যে এর ভিতরে সন্ত্রাসীরা অংশগ্রহণ করে, জামাত শিবির, তারপরে কি বলে আরো যে সমস্ত উগ্র মৌলবাদী সরকার, তারা এর ভিতরে ঢুকে এবং সেনাবাহিনীর, এখন এই সমস্ত তথ্য আমরা জানি, অবসরপ্রাপ্ত সৈনিক যারা ডালিমের স্কোয়াড, কিলিং স্কোয়াড ছিল, তাদেরকে বিভিন্ন ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য তাদেরকে আর্মি থেকে বহিষ্কার করা হয়। তারা এর ভিতরে ঢুকে এই ছাত্র জনতাকে হত্যা করে, দোষটা চাপানো হয় সরকারের উপরে। চিন্তা করেন যে একটা আন্দোলন করতে গেলে, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে কেন মেট্রো রেলে আগুন দেওয়া হবে, কেন বিটিভি আগুন দেওয়া হবে, কেন ডাটা সেন্টারে আগুন দেওয়া হবে, কেন পুলিশ থানা হেডকোয়ার্টারগুলো, 300-400 থানা হেডকোয়ার্টার আক্রমণ করে পুলিশকে মেরে তাদের মরদেহ গাছে ঝুলানো হয়েছিল। সিরাজগঞ্জ না পাবনাতে একটা পুলিশ বাড়ি দখল হ্যাঁ, করে সেখানে হ্যাঁ, 15-13 জন না 14-15 জন পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয় এবং এর ভিতরে একজন প্রেগনেন্ট মহিলা অন্তঃসত্ত্বা। পুলিশ অফিসার ছিল। তো তারপরে এই সোকল স্টুডেন্ট লিডার যাদেরকে বলা হয় কি বলে সমন্বয়ক, তাদের একজন ইন্টারভিউ বলেছে যে আমরা যদি মেট্রো রেলে আগুন মেট্রো না রেলে দিতাম, আগুন। পুলিশকে হত্যা না করতাম, তাহলে এই বিপ্লব সাকসেসফুল হতো না। অর্থাৎ শেখ হাসিনাকে বিদেশে, ক্ষমতা ছেড়ে বিদেশে পাঠানোর বাধ্য করা হয়েছিল এটা ষড়যন্ত্রের মাধ্যমে। তো এবং সেই ষড়যন্ত্রকারী কারা, সেটা আমি আগে উল্লেখ করেছি, সেটা হলো 71-এ পরাজিত শক্তি। সেটা কারা? আমেরিকা, পাকিস্তান এবং জামাত শিবির বা মৌলবাদী যারা গ্রুপ। তো তারা 5ই আগস্টে ক্ষমতা দখল করে তারা কাকে নিয়ে আসলো? ইউনূসকে। ইউনূস ইউনূস। লন্ডন আমেরিকায় এসে বিল ক্লিনটনের পাশে দাঁড়িয়ে বলেছিল যে এই আন্দোলনটা, এই বিপ্লব, তাদের ভাষায় বিপ্লব, এটা এমনি এমনি হয়নি, মেটিকুলাসলি প্ল্যান অ্যান্ড এক্সিকিউট করে এই বিপ্লবটা ঘটানো হয়েছিল। তো ইউনূস এত কিছু কিভাবে জানে? বাংলাদেশে 18 কোটি লোকের মধ্যে এই ইন্টেরিয়াম সরকারের প্রধান হওয়ার আর কোনো লোক ছিল না, ইউনূসকে কেন সিলেক্ট করা হলো? কারণ আমেরিকার যে ডিপ স্টেট, বাইডেন হ্যাঁ, ডিপ স্টেট, অ্যাডমিনিস্ট্রেশন, ওটাই আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বাইডেন যে অ্যাডমিনিস্ট্রেশন,
তাদের সাথে এই যে কি বলে ইউনুসের গভীর সম্পর্ক রয়েছে। সেই ওবামা থেকে শুরু করেছে, তারপরে বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটনের সাথে সম্পর্ক ছিল। হিলারি ক্লিনটন যখন ইলেকশন করে তখন গ্রামীণ ব্যাংক বা ইউনিসেফের পক্ষ থেকে $2 লক্ষ না $3 লক্ষ দিয়েছিল তার ক্যাম্পেইনে। তো এই তখন থেকেই ইউনুস হলো ডেমোক্রেটিক পার্টির একজনই কি বলে নমিনি, এবং সেই ডিপ স্টেট যে গ্রুপটা জর্জ সরো এরা সরব। যারা ফাইন্যান্স করে সেই সেই গ্রুপের, এবং তাদের রিকমেন্ডেশনেই তাকে ক্ষমতায় বসানো হলো। তো ইন্টারেস্টিং জিনিস যে ক্ষমতায় বসে সে কি করলো, তাকে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, সে ডেমোক্রেটিক পার্টির সমর্থক। আমরা মানে আহ, বিশ্বের মানুষ, বিশেষ করে এতে যারা সেই নোবেল লরেটের যে গ্রুপ, এরা এবং আমেরিকা সবাই, বিশেষ করে বাংলাদেশের মানুষ, তারা আশা করেছিল যে সে একজন নোবেল লরেট, সে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সে ক্ষমতায় বসে কি করলো, সে যে একজন প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি, সে যে একজন লোভী ব্যক্তি, সেটা প্রমাণ করলো প্রথম দিনেই। উনি শপথ নিয়ে কি করলো, ওনার বিরুদ্ধে যতগুলা কেস ছিল সেটা উইথড্র করা হলো। তারপরে 660 কোটি টাকার যে কর ফাঁকি দেওয়ার যে রায় হয়েছিল তার বিরুদ্ধে, সেটা তিনি মওকুফ করে নিলেন, মাফ করে নিলেন। এখান থেকে কি প্রমাণ হয় যে তিনি একজন লোভী, তাকে যে বলা হয় সুদখোর। ট্যাক্স ট্যাক্সও মৌকুফ করে। সুদখোর, শুধু সুদখোরই না, তিনি একজন লোভী ব্যক্তি। দেশের স্বার্থ, তার কাঁধে যে বিরাট দায়িত্ব তিনি নিলেন, যে তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, তিনি এক নিরপেক্ষ নির্বাচন করবেন, সেগুলো সব ভুলে গিয়ে উনি প্রতিহিংসা, শেখ হাসিনা বা আওয়ামী লীগের কিভাবে প্রতিশোধ নেওয়া যায় তাদের উপরে মিথ্যা মামলা দিয়ে এই এক একজনের বিরুদ্ধে 20-25, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তো 200-র উপরে মামলা দিয়ে, 275টা দুইশো দেখেছি। পঁচাত্তর তাহলে কিসের মামলা? খুনের মামলা। অর্থাৎ সব খুনের মামলা। খুনের মামলা হলে জামিন দেওয়া যাবে না। অর্থাৎ এই আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, শুধু আওয়ামী লীগ না, সাংবাদিক, 200-র উপরে সাংবাদিকদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তাদের কয়েকজনের মধ্যে খুনের মামলা দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনালি রিনাউন্ড ক্রিকেট প্লেয়ার তারপরে সাকিব। ওনার যে ইন্টারন্যাশনাল, তারপরে ওনার যে সহযোগী, মানে ওনার যে অ্যালায়েন্সের যত রাজনৈতিক দল ছিল, জাসদ, ওয়ার্কার্স হ্যাঁ, পার্টি, ওনারা তো জেলেই আছেন নেতারা। হ্যাঁ, তাদের নামে, তারপরে তাদের, হ্যাঁ, তারপরে মুক্তিযুদ্ধের পক্ষচাত্রী শাহরিয়ার কবিরের মতো শাহরিয়ার একজন কবির, হিউম্যান রাইটস। সুমি কায়সার এখনো জেলে। হ্যাঁ, তারপরে সমীক্ষা স্যার, তারপরে শুনলাম আজকে হুমায়ুন চলে আহমেদের। নিয়ে গেল, উঠিয়ে নিয়ে গেল শাওন আর হ্যাঁ, আরেকজন। হুমায়ুন আহমেদের ওয়াইফকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই সমস্ত কাজের থেকে, এই সমস্ত অ্যাক্টিভিটি থেকে মনে হচ্ছে, তারপরে তো উনি ডক্টর ইউনূস যে বা তার সঙ্গীরা যে মব কিলিং এর যে কালচারটা বাংলাদেশে শুরু করলো, এটা তো একটা সিরিয়াস ব্যাপার আমাদের বাংলাদেশে। ভয়ঙ্কর। এটা কোনোদিনই ছিল না। না। বিএনপি, আওয়ামী লীগ, তারা একই গ্রামে বাস করতো, একই শহরে বাস করতো, সুখে শান্তিতে। অনলি যখন মিটিং মিছিলে তখন ইট পাটকেল ছোড়া একটা হয়েছে। কিন্তু এখন মানে আওয়ামী লীগের সমর্থক হলেই, আওয়ামী লীগের মেম্বার হওয়ার দরকার নেই, সমর্থক হলেই বলবে স্বৈরশাসকের সহযোগী, তার বাড়ি লুট করতে পারবে, তাকে খুন করা যেতে পারবে, তাকে মব কিলিং করা যেতে পারবে। এই যে কালচারগুলো ইন্ট্রোডিউস করলো, তো সেইটারই ধারাবাহিকতায় যে ঘটনাগুলো ঘটলো, যে উনি এসেই আমেরিকায় এসে বললেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেট বটন পুশ করে সেটা মুছে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর, যিনি জাতির পিতা, যিনি বাংলা বা বাঙালি জাতিকে একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিলেন, তাকে, তার সম্মানে যে সমস্ত প্রোগ্রামগুলো ছিল, সেই 15ই আগস্টে ওনার মৃত্যু দিবস, শোক দিবস, তারপরে 7ই মার্চের ভাষণ, এগুলো বাতিল করা হলো। বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। বঙ্গবন্ধুর বাড়ির আমরা আর্গুমেন্ট খাতিরে বলতে পারি যে আচ্ছা, ওই সময় একটা অস্থির অবস্থা ছিল, কিন্তু ক্যাবিনেট মিটিংয়ে বসে ঠান্ডা মাথায় বঙ্গবন্ধুর 15ই আগস্টের জাতীয় শোক দিবস বাতিল করা হলো। তার অর্থটা কি? অর্থটা হলো যে এই যে বঙ্গবন্ধুর গতকালকে যে বঙ্গবন্ধুর বাড়ি আবার আক্রমণ করে পুড়িয়ে দেওয়া হলো, এটা সেই মেটিকুলাসলি প্ল্যানের একটা ধারাবাহিকতা। যে
আর ইউনূস মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের নেতা, সমস্ত কিছু বাংলাদেশ থেকে মুছে ফেলবে। কারণ সেই পাকিস্তানের পরাজিত শক্তি, সেই জামাত শিবির এবং মৌলবাদী ধর্ম ধর্মান্ধ যে যে সংগঠনগুলো, ভায়োলেন্ট গ্রুপ, তাদেরকে এস্টাবলিশ করবে এবং বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান বানাবে, অথবা একটা আফগানিস্তানের মতো একটা ফেল স্টেট বানাবে। যেমন টঙ্গী 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 টুঙ্গিপাড়ায় মাইক, দোকানপাটে গিয়ে মাইক মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়েছে কোনো মহিলারা বাজারে আসতে পারবে না। তাদেরকে যদি কেউ কোনো কিছু বিক্রি করে, কেনাবেচা করে, ব্যবসা করে, তাদের সাথে সেই সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হবে। গত সপ্তাহে বাংলাদেশের মেয়েরা ফুটবল খেলে কত সম্মান এনেছে আমাদের দেশের জন্য, ওরা সেই খেলা বন্ধ করে দিয়েছে। তো এই 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 যে কাজগুলো, এগুলো তাদের সেই মেটিকুলাসলি প্ল্যানের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর বাড়ি পোড়া, বঙ্গবন্ধুর অসম্মান করা, তার মূর্তি ভাঙা, তার নট অনলি দ্যাট, মুক্তিযুদ্ধের রিলেটেড যে কোনো জিনিস, এই মুজিবনগরে যে স্মৃতিসৌধ যে মিউজিয়ামের মতো যে জায়গাটা ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছে। একটা আহ, উদয়নের স্কুলের কাছে যে কি সুন্দর একটা হ্যাঁ, স্থাপনা ছিল, শামীম শিকদার বানালেন, আর তো হবে না। হ্যাঁ, তো এগুলো সব ধ্বংস করার উদ্দেশ্যই হলো যে সেই বাঙালির স্বাধীনতা তারা মেনে নিতে পারেনি। বিভিন্ন কারণে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা একটা সুযোগ পেয়েছে। সেই সুযোগটা তারা বাংলাদেশে বাস্তবায়িত করছে। মুক্তিযুদ্ধের কোনো আদর্শ থাকবে না, মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি থাকবে না। মুক্তিযুদ্ধের যত নেতা আছে তাদের সবাইকে অসম্মান করবে। শুনলাম তোফায়েল আহমেদের বাড়ি আগুন বাড়ি ভেঙে দিয়েছে। দিচ্ছে। উনি অসুস্থ মানুষ, রিটায়ার অসুস্থ করেছে। একদম, ওনার ওনার সেন্স ওইভাবে কাজ করছে না আগের মতো হ্যাঁ, বয়সের তো কারণে। এগুলোর উদ্দেশ্যটা কি? ওনার একটাই অপরাধ, উনি মুক্তিযুদ্ধের নেতা, মুক্তি সংগ্রামের নেতা ছিল। নবী ভাই, একটা বিষয়, আমি আজকে একটা নিউজ পড়ছিলাম, আমি আপনাকে লিঙ্কটা পাঠাবো আপনি যদি কোনোভাবে দেখে না থাকেন। ওই যে নিউজ MX2 বলে একটা চ্যানেলে, বিদেশি একটা চ্যানেল, ওখানে ওরা বলছিল একদম ক্লিয়ারলি, আমি নিউজটা আপনাকে পাঠাবো, যেটা আপনি বললেন ডিপ স্টেটের কিভাবে অর্থায়নে হয়েছে, এবং যারা তারা LGBT গ্রুপ এবং ছাত্রদের দ্বারা এই LGBT গ্রুপকে একটা ওদের একটা অনুষ্ঠান করার জন্য ওরা মাইনরিটি গ্রুপটাকে ওরা টাকা দিত, এবং ছাত্রদের মৌলবাদী বার্তা ছড়া দেওয়ার জন্য ওরা মানে এই পুরো প্ল্যানটাতে ওরা ফান্ড করতো, যে মানে হ্যাঁ, স্পেশালি মাইনরিটি গ্রুপকে। আমি এবং এই নিউজটা আমি দেখেছি, দেখেছেন, পড়েছি। করেছেন, এবং মানে হ্যাঁ, আপনি এর আগেও আমি এই সংক্রান্ত রিপোর্ট পড়েছি। হ্যাঁ, আপনি যথার্থই উল্লেখ করেছেন যে এই যে এই যে NED, IRI, তারপরে USID, এরা এইগুলা পরিচালনা করে। আইআরআই, IRI, ইন্টারন্যাশনাল NED, আমি আপনাকে রিপাবলিকান। ওই যে মানে দুজন সাংবাদিক এসেছিলেন, কথা বলেছেন, ওই যে হ্যাঁ, নিউজ। তো আমি ওদের রিপোর্টে পড়েছি, এছাড়া অন্য রিপোর্টে পড়েছি। এটা এটা যথার্থই সত্য ঘটনা। তার কারণটা তাহলে হলো তো যে এটা খুবই চিন্তার হ্যাঁ, কথা। ডিপ স্টেট বাংলা এই পৃথিবীর ইতিহাসে গত 50-60 বছরে 54টা সরকারের পতন ঘটিয়েছে। এবং তার মধ্যে আমরা কয়েকটা উল্লেখ করতে পারি, যেমন ভিয়েতনামে যে যুদ্ধটা শুরু হয়, কি বলে শুরু হয়েছিল? বললো যে আমেরিকার একটা শিপকে ভিয়েতনামিরা অ্যাটাক করেছিল, সেইটার প্রতিশোধ হিসাবে যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে 50,000 আমেরিকান সৈন্য মারা গেল, লক্ষ লক্ষ ভিয়েতনামিরা মারা গেল। যুদ্ধ শেষে 50 বছর পরে প্রকাশ হলো যে ওই ভিয়েতনামিরা ওই জাহাজ আক্রমণ করে না, সেটা ছিল একটা ফলস নেরেটিভ। সেই অজুহাতে ভিয়েতনামে যুদ্ধ শুরু করা হলো। ইরাকে কি হলো? যে উইপেন অফ মাস ডিস্ট্রাকশন সাদ্দামের আছে, সেটা বন্ধ করার জন্য যুদ্ধ করা শুরু হলো। সেই ইরাককে ধ্বংস করে জানা গেল যে না, তার কোনো উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন ছিল না। লিবিয়াতে তাই হয়েছে, ইয়েমেনে তাই হয়েছে, আফগানিস্তানে তাই হয়েছে। তো এই যে তাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে যেটা যেখানে যেটা কাজে লাগবে সেই হিসাবে প্ল্যান করে এই যে এলজিবিটির প্রোগ্রাম স্পন্সর করা, কনসার্ট আয়োজন করা, মানে যেখানে ফলস নেরেটিভ তৈরি করা, শেখ হাসিনা একটা মনস্টার, সে ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট, ইত্যাদি ইত্যাদি।
তো এটা তাদের সেই 50 বছরের অভিজ্ঞতা, এমন ভাবে যে বাংলাদেশে যেগুলো ফেল হয়েছে সেগুলো না করে, কারণ এর আগে তো তারা চেষ্টা করেছে, ইলেকশনে হারাতে পারেনি। 28শে সেপ্টেম্বর একটা গণবিপ্লব করে বিএনপির মাধ্যমে সরকার পতন করা, সেটা পারেনি। তারপরে বিএনপিকে তারা অ্যাডভাইস করেছে যে তোমরা ইলেকশনে যেও না, তোমাদের ছাড়া ইলেকশন হলে ইলেকশন গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য তখন করতে তখন পারবে না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে। তো এই যে প্রোগ্রাম তারা নিয়েছে, তারপর তারা আধুনিক পন্থায়, যেমন বিগ কর্পোরেশন যেভাবে ওয়ার্কশপ করা হয়, তাদেরকে ওইভাবে ওয়ার্কশপে ট্রেনিং দেওয়া হয়েছে, মানি স্পেন্ড করেছে, কোটি কোটি টাকা খরচ করে আইএসআই এর মাধ্যমে। কারণ আইএসআই এজেন্ট তো বাংলাদেশ সব জায়গায় আছে। একটা ঘটনা আমি এই প্রসঙ্গে বলি, গতকালকে যখন বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া হয়, আমাদের কালকে একটা আমাদের জুম মিটিং ছিল। তো একজনে বলল যে সে ওই লাইভ ব্রডকাস্টটা দেখেছে, আমায় দেখার আমার ধৈর্য ছিল না বা মানসিকতা ছিল না, বললে সে আমি পুরো অনুষ্ঠান দেখেছি, সেইখানে কয়েকজন লোকের উর্দুতে কনভারসেশন আমি শুনেছি। আমি করাচিতে ছিলাম, আমি ওদের অ্যাকসেন্ট জানি, এরা আইএসআই এর এজেন্ট হবে বা পাকিস্তানিরা হবে। তো বঙ্গবন্ধুর বাড়ির পুরানোর ওইখানে কেন পাকিস্তানিরা থাকবে, কেন তো উর্দু পাকিস্তানি ভাষায় কথা ডিফেন্সই বলবে? তো বললো যে ট্রেটরের ইয়া, মনে আছে হ্যাঁ, পাকিস্তান তারপরে পাকিস্তানের যে ওয়েবসাইটে যে যে ওয়েবসাইটে, জিনিসটা বেরিয়েছে, পাকিস্তান ডিফেন্স। হ্যাঁ, সেখানে তারা উল্লাস করতেছে এবং তারা বলছে পাকিস্তান ভাঙার অপরাধে শেখ হাসিনার, সরি, বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর বা শেখ মুজিবের বিরুদ্ধে এই রিয়াকশন। তো এই সমস্ত কিছু উম, দেখে মনে হচ্ছে গভীর ষড়যন্ত্রের অংশ। কিন্তু নিরাশ হলে চলবে না। এই এই ধরনের ষড়যন্ত্র এই ধরনের এই প্রথম না। 71-এ ভেবেছিল যে আমরা আমাদের কোনো ট্রেনিং নেই, দুটা বৃহৎ শক্তি পাকিস্তানকে সাপোর্ট করছে, আমরা জয় হতে পারবো না। কিন্তু ভারতের সহযোগিতায়, মুক্তিযোদ্ধাদের সাহসে, বাংলাদেশিদের বাঙালিদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করে ভেবেছিল বাংলাদেশ শেষ, পাকিস্তান হবে, বাংলাদেশ হবে একটা মিনি পাকিস্তান। সেটা হয় নাই। শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন, উন্নয়নের রোল মডেল হিসাবে রিকগনিশন করেছেন। আহ, সম- যে যে সন্ত্রাস, যে গ্রুপটা বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছিল, হোলি আর্টিজানের হত্যা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, সেটা কন্ট্রোল করেছিল। তারপরে পাকিস্তানরা আগের সরকারের মাধ্যমে ভারতের যে সেভেন সিস্টারে, সেখানে যে ষড়যন্ত্র করেছিল, 10 ট্রাক ট্রাক অস্ত্র পাঠিয়েছিল, সেটা প্রকাশ হওয়ার পরে যে পরিস্থিতি, সেগুলো সব শেখ হাসিনা কন্ট্রোল করে ভারতের বাংলাদেশের মধ্যে একটা শান্তি মতো একটা সম্পর্ক স্থাপন করেছিল। এই যে সাফল্যগুলো, এগুলোই বানচাল করার জন্য ডিপ স্টেটের ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানের আইএসআই এর এক্সিকিউশনে জামাত শিবিরের ক্ষমতায় বসিয়ে তারা এই তাদের বিজয় উল্লাসের অংশ হিসাবে বঙ্গবন্ধুর বাড়ি পুড়ছে এবং অন্যান্য বাড়ি পুড়ছে। কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তারা সামনের দিকে আগায়, নো ম্যাটার হোয়াট স্যাক্রিফাইস তাদের করতে হয়। তো এই অবস্থায় আমাদের সবার মন খারাপ। আমি শত শত কল পেয়েছি। অনেকে বলছে আমার হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছিল, সারা রাত থেকে সারাদিন কেঁদে চোখ লাল হয়ে গিয়েছিল। তো এত সত্ত্বেও ইমোশনালি আমরা হার্ট হয়েছি। কিন্তু আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে, না, আমাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে জয়লাভ করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ আমি চিনি, তারা এখনো ওই মৌলবাদী সেই তেঁতুল তত্ত্বর যে 13 দফা, যে ওইগুলো চালু করে বাস্তবায়িত করে মহিলাদের অধিকার খর্ব করা হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কারণ হলো মহিলারা আজকে ঘরের বাইরে গিয়ে স্বাবলম্বী। কাজ করে স্বাবলম্বী হয়েছে। এটা বন্ধ করতে পারবে না, সাময়িকভাবে বন্ধ হয়েছে। তারপরে শিক্ষা শিক্ষাক্ষেত্রে তাদেরকে যেভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, ছাত্রদেরকে মিসলিড করা হয়েছে, এইখানে আমরা পরাজিত হয়েছি। গত 15 বছরে আমরা এই দিকে নজর দেইনি, আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো সেই পজিটিভ এবং ট্রু ন্যারেটিভ তৈরি করে আমাদের এই মগজ ধোলাই যাদেরকে করা হয়েছিল তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে। এইটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু ওভারঅল এখন এই টেলিভিশনে
নিউজে আমরা দেখতে পাই রিক্সা শ্রমিক তারা বলতেছে আমরা আগেই ভালো ছিলাম, জিনিসপত্রের দাম এত বেড়েছে, আইন শৃঙ্খলার এত অবনতি হয়েছে যে মানুষ রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলায় বের হতে সাহস পায় না। রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে। তারপরে বঙ্গবন্ধুর বাড়ি যখন পোড়ানো হয়, তখন একজন মহিলা, বয়স্ক মহিলা বলেছিল তোমরা এই কাজটা ঠিক করোনি, তাকে তার ছেলের বয়সের ছেলেগুলো তারা তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে। অ্যাসল্ট। হ্যাঁ, তারপরে রোকেয়া প্রাচীর গিয়েছিল ওই আগের বার যখন আগুন দেয়, তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে। তো অর্থাৎ এরা হলো রুথলেস, এরা হলো খুনি, ছিনতাইকারী, মানে যতগুলো আপনি অ্যাডজেক্টিভ খারাপ অ্যাডজেক্টিভ দিতে পারেন এদের সবগুলোই তাদের প্রতি প্রযোজ্য। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ থেকে 4 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে, আর 1 কোটি মানুষ ভারতের শরণার্থী জীবন যাপন করেছিল। 1 কোটি মানুষ দেশের অভ্যন্তরে তারা শরণার্থী ছিল, নিজের বাড়িতে থাকতে পারেনি। এই যে প্রচণ্ড স্যাক্রিফাইস পৃথিবীর ইতিহাসে বিরল। তো যে স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেইটা সাময়িকভাবে আমাদের পদস্খলন হয়েছে বা আমরা পরাজিত হয়েছি, কিন্তু আলটিমেটলি আমরা জিতবই, জিতবই। বঙ্গবন্ধুর যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবে সারা বিশ্বে বাঙালির মাঝে। এটা তারা কখনোই কোনোভাবে মুছতে পারবে না। বঙ্গবন্ধু, আমি আগেই বলেছি, আমরা সবাই জানি যে মৃত বঙ্গবন্ধু জীবিত। জীবিত বঙ্গবন্ধুর সে তো শক্তিশালী। ওই দিন গতকালকে সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, তিনি তার বক্তৃতা একটা কথা বলেছেন, আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। তিনি বলেছেন, দালান তোমরা ভাঙতে পারো, বিল্ডিং ভাঙতে পারো, কিন্তু বিল্ডিং ভেঙে বঙ্গবন্ধুর স্মৃতি ইতিহাস থেকে, বঙ্গবন্ধুর রোল ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। তো আশা করি যে আমরা, আমার মতো যারা আছেন বা আপনারা, নিরাশ হবেন না। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করবেন। যে যেখানে আছেন, যারা ফাইট করছে এই অপশক্তির বিরুদ্ধে, ডক্টর ইউনূসের মতো একজন অসৎ লোক, সুদখোর, ঘুষখোর, যেগুলো আগে বলা হতো, এখন আমরা সেগুলো প্রমাণ পাচ্ছি। দিজ আর নট এ রেটরিক। উনি শান্তিতে বিশ্বাস করে না, উনি আইনের শাসনে বিশ্বাস করে না। দেখেন, আইনের শাসনে যদি বিশ্বাস করতো, এই তথাকথিত শহীদদের বা এর জন্য সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার বিরুদ্ধে খুনের মামলা দিছে। তার মানে এদের বিরুদ্ধে বিচার করবে। তার যে প্রেস সচিব শফিকুল আলম বা হোয়াট এভার, তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনারা এই সাংবাদিক, রাজনৈতিক, এদের সবার বিরুদ্ধে খুনের মামলায় কেন দিচ্ছেন? উনি বলছে আমরা তো খুনের মামলা দেইনি, যারাও মারা গেছে তাদের পরিবাররা দিয়েছে। তাহলে এই যে 3200 পুলিশকে হত্যা করা হলো, তাদের পরিবারে কোনো রাইট নাই এই মামলা করার? তাদের বিচার কেন, ইনডেমনিটি বিল, যা ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে তাদের বিচার কেন বন্ধ করা হলো? এগুলো হিপোক্রেসি নয়? তার মানে তারা অপরাধী এবং আইনের শাসনে বিশ্বাস করে না বলেই এই পুলিশ হত্যার বিচার তারা ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে সেটা বন্ধ করেছে। তারপরে এই পুলিশ যে এতগুলো হত্যা হয়েছে সেগুলো স্বীকার করতে চাচ্ছে না। অথচ মানে অনেক ঘটনা আমরা জানি, এই যে পুলিশদেরকে মেরে গাছের সাথে টাঙানো হয়েছে। তারপরে একটা ঘটনা আমি জানি, ঢাকার অদূরে একটা থানার ওসি, সে বাসায় ছিল, তখন খবর পায় যে তার থানা মবরা অ্যাটাক করেছে। তিনি যখন সিভিলিয়ান ড্রেসে থানায় গিয়েছে যে কীভাবে এটা বন্ধ করা যায়, লোকাল কয়েকজন লোক চিনে ফেলছে যে সে এই থানার ওসি, তাকে ওইখানে ধরে জবাই করে তাকে হত্যা করা হয়েছে। তো সেই ওসির পরিবারের বিচার তারা পাওয়ার যোগ্য না। তো সব কিছু মিলে ইউনূসের যে মুখোশটা ছিল যে একটা শান্তির দূত বা উনি একজন ভালো মানুষ, সেটা ওনার অ্যাক্টিভিটিতে প্রকাশ হয়েছে যে উনি শান্তির দূত নয়, অশান্তির দূত। তিনি আইনের শাসনে বিশ্বাস করে না, তিনি একজন লোভী, সুদখোর তো আগেই আমরা জানতাম। তারপরে ওনার নিজের স্বার্থগুলো সবগুলাই উনি আদায় করে তারপরে এখন প্রতিহিংসায় নেমেছে।
এবং বাংলাদেশটাকে একটি আহ, তালেবানি রাষ্ট্র করার জন্য সে কাজ করছে। এই যে বঙ্গবন্ধুর বাড়ি পোড়ানো হলো, আগুন দেওয়া হচ্ছে, এগুলো বন্ধ করতে সে পারতো না। আর্মি মাঠে নেমেছে, ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে। আহ, 4-5 ঘন্টা আগের থেকে তারা টেলিভিশনে অ্যানাউন্স দিয়ে বাড়ি ভাঙতে মিছিল করে আসতেছে। তত্ত্বাবধায়ক সরকারের সবাই বলে যে আমরা এটা জানতাম না। ওই দিন ঢাকার পুলিশ কমিশনার ইন্টারভিউ দেখলাম, বলে আমি এটা জানতাম না। আমরা জানতে পারি আমেরিকার থেকে, আর ওইখানের আইন শৃঙ্খলা বাহিনী তারা জানে না যে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হবে। বুলডোজার, আমরা শুনতে পেলাম বুলডোজার ব্যবহার করেছে ওই পুলিশ কমিশনার। তো এই সমস্ত কাজের থেকে মনে হয় ডক্টর ইউনূসের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন মুখ্য উদ্দেশ্যই হলো মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাসকে মুছে ফেলা, বা মুক্তিযুদ্ধের যে নায়ক, মহানায়ক বঙ্গবন্ধু কে মুছে ফেলা, তাকে অপমান করা। এগুলো বাঙালি জাতি মানবে না, কারণ এগুলো ইতিহাসের অংশ। বঙ্গবন্ধু, আমি একজন ছাত্রলীগের কর্মী হিসাবে সুযোগ হয়েছিল বঙ্গবন্ধুর সাথে বহু সাক্ষাতের, প্রায় এক ডজনখানি সময় আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি। প্রথম আমি ওনাকে দেখি 1966-এ, উনি যখন পূর্ব বাংলার স্বাধিকারের জন্য, স্বায়ত্ত শাসনের জন্য লাহোরে 6 দফা দিয়ে তিনি বাংলাদেশে আসলেন। এসে তখন 6 দফার সমর্থনে জনমত সৃষ্টির জন্য সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছিলেন। সেই উপলক্ষে তিনি 1966-এ ময়মনসিংহে আসেন। তখন তো আমি ময়মনসিংহে আনন্দমল কলেজের ছাত্র। প্রথম দেখলাম বঙ্গবন্ধুকে, একজন সুপুরুষ, সাদা পায়জামা পাঞ্জাবি পরা, একটা তখন মুজিব কোট না, তখন এটা কোটটা পরা ছিল, ব্যাক ব্রাশ করা একটা সুপুরুষ। বক্তৃতা দিলেন বজ্রকণ্ঠে যে, আইয়ুব খান সাহেব, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। আমি পূর্ব বাংলা স্বায়ত্ত শাসনের জন্য আমি আন্দোলন করছি, 6 দফা দিয়েছি। উনি বক্তৃতা দিয়ে ঢাকায় ফেরত গেলেন। স্টেশনে তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট উনি হলেন। কোর্টে গিয়ে জামিন পেলেন, জামিন পেয়ে অন্য শহরে গেলেন, সেখানে তাকে অ্যারেস্ট করা হলো। আচ্ছা। এইভাবে 3 মাসের ভিতরে 13 বার তাকে অ্যারেস্ট করা হয়। তারপরে দেখেছে জনমত 6 দফার পক্ষে, শেখ মুজিবের পক্ষে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তখন দিল ষড়যন্ত্র মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা। উদ্দেশ্য যে বঙ্গবন্ধুকে ওই মামলায় ফাঁসি দিয়ে হত্যা করা হবে এবং আওয়ামী লীগকে ধ্বংস করা হবে। কিন্তু তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের একজন কর্মী হিসাবে তোফায়েল আহমেদের নেতৃত্বে যে 11 দফা আন্দোলন ছিল, বঙ্গবন্ধুর সেই 6 দফা আর ছাত্রদের 5 দফা মিলে 11 দফা আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুকে মুক্ত করলাম। ইয়াহিয়া খানের আগমন হলো, আইয়ুব খানের পতন হলো, ইয়াহিয়া খান ইলেকশন দিল। সেই ইলেকশনে মৌলানা ভাসানীর মতো নেতা বলছিল মুজিব, উনি বঙ্গবন্ধুকে মুজিব বলতেন, মুজিব তুমি এই নির্বাচনে যেও না। বঙ্গবন্ধু আমাকে স্লোগান দিল মৌলানা ভাসানী, যে ভোটের আগে ভোটের আগে ভাত চাই, তুমি ইলেকশন বয়কট করো। সেও নিজে বয়কট করলো। সে বঙ্গবন্ধু নির্বাচনে গেলেন, বললেন যে বাঙালির যে নেতাকে সেটা প্রমাণ করার জন্য আমি ইলেকশনে যাচ্ছি। সেই ইলেকশনে ওই পাকিস্তানে বোধহয় ওইটাই সবচেয়ে নিরপেক্ষ ইলেকশন ছিল, কারণ ইয়াহিয়া খানের কোনো পার্টি ছিল না। তো ইয়াহিয়া খানের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এই ইলেকশনে কোনো পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাবে না, তখন আইয়ুব খানের মতো ডিভাইড অ্যান্ড রুল করে সে দেশ শাসন করবে অ্যানাদার 10 ইয়ার্স। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সেন্ট্রালে মেজরিটি পেল, সিম্পল মেজরিটি পেল। পূর্ব পাকিস্তানে 300 সিটের ভেতরে 298 সিট পেল। তো প্রমাণ হলো যে তিনি পূর্ব বাংলার বাঙালিদের নেতা, একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। তারপরে উনি তখন বললেন যে আমি 6 দফার ভিত্তিতে ইলেকশন করে জিতেছি, ম্যান্ডেট পেয়েছি, আমি শাসনতন্ত্র রচনা করব 6 দফার ভিত্তিতে। 6 দফার অর্থই ছিল 1 দফা। অর্থাৎ 6 দফার ভিতরে যে দুটো দফা আছে, একটা হলো যে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান ট্যাক্স ইম্পোজ করার তাদের অধিকার থাকবে, এবং ট্যাক্স কালেক্ট করার তাদের অধিকার থাকবে, এবং তারা আলাদা কারেন্সি ইন্ট্রোডিউস করতে থাকবে। একটা আধুনিক রাষ্ট্রে
যার আন্ডারে ট্যাক্স থাকবে, যে ট্যাক্স কালেক্ট করবে, যে কারেন্সি ইন্ট্রোডিউস করবে, সেই দেশের মালিক। অর্থাৎ 6 দফা মানেই এক দফা, যে বাংলাদেশ স্বাধীন হবে, এটা জাস্ট একটা কনফেডারেশনের মতো একটা কিছু থাকবে। তো বঙ্গবন্ধু লাহোরের 6 দফা দিয়ে হোটেলে, করাচিতে হোটেলে এসে, সরি, তার লাহোরে তার হোটেলে এসে তার সহকর্মীদেরকে বলেছিলেন যে দিলাম 1 দফা, এর অর্থ যে দিলাম 6 দফা, এর অর্থ যে 1 দফা, এটা পাকিস্তানি শাসক গোষ্ঠী যেমন জানে, আমিও জানি, কিন্তু এটা ওরা মেনে নেবে না, আমাদেরকে আন্দোলন করে এটা আদায় করতে হবে। এবং সেই জন্য তিনি পূর্ব পাকিস্তানে এসেই এটা আওয়ামী লীগের কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটির এন্ডোর্স করে আওয়ামী লীগের ম্যান্ডেট প্রোগ্রাম হিসাবে এই ক্যাম্পেইন শুরু করলেন। যে জুন মাসে যে হরতাল ডাকলেন, সেখানে মনোমিয়া সহ নারায়ণগঞ্জ অনেক শ্রমিক নিহত হলো, তখনই এই আন্দোলনটা আরও দানা বাঁধলো। তো এইভাবেই যখন বঙ্গবন্ধু 70 নির্বাচনে জয়ী হলেন, ইহা এবং ভুট্টো ষড়যন্ত্র করলো যে বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দিবে না। যার ফলে তারা যখন আক্রমণ করলো বাংলাদেশকে, তখন আমরা রুখে দাঁড়ালাম। আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বঙ্গবন্ধুর আহ্বানে, এবং 9 মাসের মুক্তি সংগ্রামে, তিনি মৃত্যুর মুখে লাহোরে বন্দী ছিলেন। 9 মাসের মুক্তি সংগ্রামে এতগুলো স্যাক্রিফাইসের মাধ্যমে, যেটা আমি উল্লেখ করেছি, ভারতের সহযোগিতায় আমরা দেশ স্বাধীন করলাম। কিন্তু স্বাধীন হওয়ার পরেই ওই পরাজিত শক্তি, তারা এটা মেনে নিতে পারেনি। আহ, চায়না বাংলাদেশকে স্বীকৃতি দিল বঙ্গবন্ধু হত্যার কয়েকদিন পরে। সৌদি আরব সহ মুসলিম দেশগুলো বঙ্গবন্ধুকে বাংলাদেশকে স্বীকৃতি দেয় না, তারা পাকিস্তানের পক্ষে স্বীকৃতি না দিয়ে তারা বঙ্গবন্ধুকে হত্যার করে দিল। তো এই সমস্ত ঘটনা থেকে প্রমাণ হয় যে পাকিস্তান এবং বৃহৎ শক্তি বাংলাদেশের স্বাধীনতা তারা মেনে নিতে পারেনি, যার ফলে কন্টিনিউয়াস ষড়যন্ত্রের মাধ্যমে ফাইনালি এই 2024 5ই আগস্ট তারা এই মৌলবাদী সরকারকে প্রতিষ্ঠা করলো, এবং তারা আমাদের স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য চেষ্টা করছে। বঙ্গবন্ধুর সম্পর্কে দু একটি ঘটনা না বললেই নয়। আহ, আহ, উনি উনি যখন মৌলানা ভাসানীর উপদেশ উপেক্ষা করে নির্বাচনে গেলেন, তারপরে সাউথ বেঙ্গলে শুরু হলো সাইক্লোন হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। তখন বঙ্গবন্ধু ইলেকশন ক্যাম্পেইন স্থগিত করে তিনি ঢাকায় এসে একটা প্রেস কনফারেন্স করলেন। আমি এবং আমার 2 বন্ধু আমিন এবং হাবিবুল্লাহ, আমরা তখন ছাত্রলীগের নেতা ফেসরে, আমাদের দায়িত্ব পড়েছিল ভলান্টিয়ার হিসাবে বঙ্গবন্ধুর প্রেস কনফারেন্সে উপস্থিত থাকা। তো এটা হঠাৎ করে হয়েছিল বলেই আমরা এই ফেসলে শাহবাগ হোটেল, বা তখন এটা শাহবাগ হোটেল ছিল, ওইখানে হয়েছিল, আমাদেরকে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেদিন বঙ্গবন্ধুর আপ ক্লোজ আমরা প্রথম দেখলাম, পিছনে দাঁড়িয়ে ওনার বক্তৃতা শুনলাম। উনি যখন বক্তৃতা শেষ করে চলে যাচ্ছিলেন, তখন দেশি বিদেশি সাংবাদিকরা বারবার বলতেছিল যে আপনার 6 দফার, বঙ্গবন্ধু তার বক্তৃতায় বলেছিল যে আমি যে 6 দফা দিয়েছি স্বায়ত্ত শাসনে, আজকে যদি পূর্ব বাংলা স্বায়ত্ত শাসন থাকতো, এই যে ঘূর্ণিঝড়ে যে লোকগুলো মারা গেল, আমরা ইমিডিয়েটলি তাদেরকে উদ্ধার করতে পারতাম, সাহায্য করতে পারতাম। কেন্দ্রীয় কমিটির আশায় আমরা বসে আছি। ইহা খান তখন পাকিস্তানের শাসক, সে গিয়েছিল চায়নায়। চায়না সফর শেষে পাকিস্তানে যাওয়ার পথে ঢাকায় নামলো, কিন্তু সে দক্ষিণাঞ্চলের একটা কাস্টমারি, যে যখন এই ধরনের ডিজাস্টার হয় সরকার প্রধান তখন ওই এলাকাগুলো দেখতে যায়, অ্যাটলিস্ট হেলিকপ্টার দেখতে যায়। ইহা খান সেটাও করলো না, সে রাতের বেলায় এক মহিলা ব্যবসায়ীর বাসায় পার্টি টাটি করে চলে গেল। তো এই প্রশ্ন যখন করা হলো বঙ্গবন্ধুকে, তিনি বলেছিলেন যে আমাদের যদি স্বায়ত্তশাসন থাকতো, তাহলে এই ঘটনাগুলো, এতগুলো মানুষ সুস্থ হবে বা রেস্কিউর হবে, তারা মারা যেত না। তখন তাকে প্রশ্ন করা হচ্ছিল যে 6 দফার অর্থ কি 1 দফা? তো উনি খুব ডিপ্লোমেটিক্যালি জবাব দিয়েছিলেন যে আপনারা বুঝে নেন আমি কি মিন করেছি। তো এরপরেও স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর সাথে দেখা হয়েছে অনেকবার। বঙ্গবন্ধু যখন 10 জানুয়ারি 72-এ তিনি ফিরলেন দেশে, আমরা সরোয়ার্দী উদ্যানে আমরা গিয়েছিলাম
ওনার বক্তৃতা শুনলাম। পরের দিন টাঙ্গাইল মুক্তিবাহিনীর একটি গ্রুপ, 5 জনের একটা গ্রুপ, আমরা বঙ্গবন্ধুর সাথে দেখা দেখা করতে যাই। বঙ্গবন্ধুর বাসায় দেখা হয়। এবং 32 নম্বর। তখন 32 নম্বর না, তখন অন্য একটা বাসায় উনি ছিলেন, আচ্ছা। টেম্পোরারি। হুম। সেখানে কে বলে খালিদ মোশাররফ যুদ্ধে আহত হয়েছিল। সে ভারতের চিকিৎসা শেষে উনি বঙ্গবন্ধুর সাথে দেখা করতে আসছে, তার মাথায় ব্যান্ডেজ, সাদা ব্যান্ডেজ পরা ছিল। সেই সময় আমরা যাই। তো বঙ্গবন্ধু আমাদেরকে দেখে আপন করে নিলেন এবং বললেন যে, আমার আহ্বানে তোরা সাড়া দিয়েছিস, আমার আহ্বানের কথা রেখেছিস, তো এত সাহস করে তোরা এই পাকিস্তানি নরপশু এত বড় শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করলে। তো এইভাবে আমাদেরকে উনি কাছে টেনে নিয়েছিলেন। এরপরে কয়েক সপ্তাহ পরে 20শে জানুয়ারি, 24শে জানুয়ারি উনি টাঙ্গাইলে আসলেন অস্ত্র সমর্পণের জন্য। তার আগে উনি আমাদেরকে টাঙ্গাইল মুক্তিবাহিনীর, আমি কাদের সিদ্দিকী এবং আনোয়ার আলম শহীদ, আমাদেরকে ডাকলেন। ডেকে বললেন যে, তোরা যুদ্ধ করে সুনাম অর্জন করেছিস, এখন দেশে বিভিন্ন জায়গায় অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো দুষ্কৃতিকারীরা কালেক্ট করে মুক্তিযোদ্ধা সেজে তারা অপরাধ করছে, দোষ হচ্ছে মুক্তি বাহিনীর। আর তখন এদেরকে আমরা বলতাম 16 ডিভিশনের মুক্তি বাহিনী, অর্থাৎ 16ই ডিসেম্বরের পরে যারা অস্ত্র কুড়িয়ে মুক্তিযোদ্ধা সেজেছিল। তো বঙ্গবন্ধু বলেন যে, তোরা আমার কাছে অস্ত্র সমর্পণ কর, তাহলে তোদেরকে দেখে সবাই অনুসরণ করবে। আমি অস্ত্র শুধু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে রাখবো, অন্য কোথাও রাখবো না। তো উনি বললেন যে, আমি টাঙ্গাইলে গিয়ে তোদের কাছ থেকে সরাসরি অস্ত্র নিব। তো উনি 24শে জানুয়ারি আসলেন অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে। সেখানে তিনি ভাষণ দিলেন। ওর একটা ছবি এবং ভিডিও আছে। আমি বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন, এক পাশে আনোয়ার আলম শহীদ, আর পাশে কাদের সিদ্দিকী, আর তার পাশে আমি। এই ছবিটা আমার আছে, এটা একটা অমূল্য সম্পদ। তারপরে যখন শহীদ ভাই। বঙ্গবন্ধুর ওখানে দেখা করতে যাই, জি। আর দুটো ঘটনা বলে আমি শেষ করব। জি। দেখা করতে যাই 11 জানুয়ারি। তো তখন একটা ছবি আছে, বঙ্গবন্ধু আহ, খালিদ মোশাররফের সাথে কথা বলছে, পাশে দাঁড়ানো আনোয়ার আলম শহীদ, কাদের সিদ্দিকী, আমি, আর খালিদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফ, উনি পরে এমপি হয়েছিলেন, এবং তাদের মা। এই ছবিটা আমার কাছে আছে। তো এগুলো অমূল্য স্মৃতি। বঙ্গবন্ধুকে আজকে যারা গালিগালাজ পারে বা তার অবদানকে অস্বীকার করতে চায়, এ- এই 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 নেতার যদি জন্ম না হতো, বাংলাদেশ হতো না। এবং সে 13 বছর জেল কেটেছে, বহুবার অনেক কিছুর অফার পেয়েছে, লোভনীয় অফার, সেগুলো উপেক্ষা করে দুবার মৃত্যুর মুখে দাঁড়িয়েও আপোস করেন নাই। তিনি আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন, স্বাধীন পতাকা দিয়েছেন। আর আমরা যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করছি, তার অবদানকে অস্বীকার করছি, তাকে অসম্মান করছি, ইনক্লুডিং তথাকথিত শান্তির দূত ডক্টর ইউনূস, এরা হলো জাতির সাথে বেইমানি করছে। এরা দেশদ্রোহী, বাংলাদেশ বিরোধী। তা না হলে এইরকম একজন নেতা, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, তাকে এইভাবে অপমান করা, তাকে এইভাবে তার সম্মানহানি করা, এটা কোনো সত্যিকারের কোনো বাঙালি এটা করতে পারে না। আর শেষ একটা ঘটনা বঙ্গবন্ধুর সাথে, সেটা উল্লেখ করে শেষ করব। আমার বন্ধু ছিল ডক্টর আনোয়ার আলম শহীদ, উনি রক্ষী বাহিনী ডেপুটি ডিরেক্টর ছিলেন। তো ওনার সাথে আমি দেখা করতে গেছি। উনি বললো যে, তোমাকে চলো, আমি থাকতাম ইয়েতে নিউ বেলি রোডে, তোমাকে ওখানে রাইড দিব, কারণ আমি বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি একটা ব্যাপারে। তো আমি আর আনোয়ার শহীদ বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসায় গেলাম। তখন উনি ডিনার খাচ্ছিলেন, রাত প্রায় 10টা, সাড়ে 10টার মতো হবে। দেখি বঙ্গবন্ধু একটা স্যান্ডো গেঞ্জি লুঙ্গি পরা, আম, বেগম মুজিব আর রাসেল টেবিলে, অন্য কেউ ছিল না, আরেকজন কাজের লোক বোধহয় এক মহিলা সাহায্য, হেল্প করতেছিল। তো উনি বললো যে, আয় তোরা বস, আমার সাথে ডিনার খা, এখানে কই মাছ আছে, ডাল ভাত তো আমি খাই সাধারণত, কই মাছের আছে, এটা খুব মজার হয়েছে, তোরা আমার সাথে বসে খা। তো আমরা বিনয়ের সাথে বললাম, খেলাম না। তো সেই একটা স্বাধীন দেশের স্থপতি বঙ্গবন্ধু, সে স্যান্ডো গেঞ্জি, গরমের দিন ছিল, এয়ার কন্ডিশন ছিল না, ফ্যান ঘুরতেছিল, হয়তো উপরে এয়ার কন্ডিশন ছিল, কিন্তু ওই রুমে হচ্ছিল।
তো এইরকম সাদামাটা জীবনযাপন উনি করতেন। উনি যে সত্যিকার একজন বাঙালি ছিলেন, আহ, সেটার ওনার জীবনযাপনের মধ্যে প্রকাশ পেয়েছে। সিম্পল জীবনযাপন করতেন। এইরকম একজন নেতা যে আমাদেরকে দেশ দিল, আমাদেরকে পতাকা দিল, জাতীয় সঙ্গীত দিল, তাকে আমরা বেঈমান, বাঙালিরা যারা তার বিরোধিতা করেছে তারা বাঙালি না। তাদের আমি বলবো তাদের উচিত হবে পাকিস্তানে গিয়ে থাকা। তারা এত পাকিস্তানি প্রেমিক, বাংলাদেশে থাকার তাদের কোনো অধিকার নেই। তো আমি আর কথা বাড়াবো না। আবার এই 32 নম্বরে যে ঘটনা ঘটলো এবং বঙ্গবন্ধুকে যেভাবে অসম্মান করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক সচেতন ব্যক্তি, আপামর জনসাধারণকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এই শক্তিকে আমরা রুখে দাঁড়াই। বাংলাদেশে যাতে এরা স্থায়ী হতে না পারে, আমরা যেন বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ফিরিয়ে আনতে পারি। কারণ আমরা অ অপর কি বলবো, অসাধারণ এবং তুলনাহীন স্যাক্রিফাইস করে আমরা দেশটাকে স্বাধীন করেছি। আমরা ইতিহাস সৃষ্টি করেছি যে একটা ভাষা ভিত্তিক রাষ্ট্র পৃথিবীতে আর কোথাও নাই, এই বাংলাদেশ হলো সেই দেশ। তো আমরা আসুন যে ঐক্যভাবে যে যেখানে পারি আমরা এই অপশক্তিকে, দেশবিরোধী শক্তিকে রুখে দাঁড়াই। বাংলাদেশ যেন আফগানিস্তান না হয়, বাংলাদেশ যেন তালেবানি রাষ্ট্র না হয়, বাংলাদেশ যেন একটা সন্ত্রাসের রাজত্ব না না হয়। বাংলাদেশের মানুষ যেন সুখী শান্তিতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থায় বাস করতে পারে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ নবীন ভাই, আপনি এত অল্প নোটিসে এবং এত রাত অব্দি আমাদেরকে সময় দিয়েছিলেন। সেজন্য দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনার সুস্থতা কামনা করি, আপনি ভালো থাকবেন। আশা করছি আমরা আবারও কথা বলবো, তখন যেন পরিস্থিতি ভিন্ন হয়, ভালো হয় আমাদের পক্ষে থাকে। আশা করি। ধন্যবাদ আবার। শুধু দর্শক শ্রোতা, বঙ্গবন্ধুকে জানার চেষ্টা করতে হবে আমাদেরকে। আমরা সবাই চলুন, দেশটা আমাদের, আমরা দেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে জানি, নিজেকে খুঁজি, নিজের অস্তিত্বকে খুঁজি, সেটাকে রক্ষা করি। দেশ বাঁচলে আমরা বাঁচবো। আপনাদের সবাইকে শুভকামনা। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজেদেরকে, পরিবারকে সবসময় সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন। দেশটা আজ খুবই একটা সবাই হুমকির মুখে। আপনারা নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।